সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। লাস্ট এপিসোডে আমরা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ চ্যাপ্টারের জিওমেট্রিক প্রোগ্রেশন শুরু করেছিলাম এবং সেখান থেকে অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্তে বেশ কিছু প্রবলেমের সলিউশন দেখেছিলাম। তো আজ আমরা এই জিওমেট্রিক সিরিজেরই আরেকটি পার্টের ভিডিও করছি। এই পার্টে আমরা শিখব যে এখানকার দীর্ঘ উত্তরধর্মী প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়। দীর্ঘ উত্তরধর্মীর একের 1 নম্বর প্রশ্নে বলেছে, যদি কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল s গুণফল p এবং পদগুলির অনন্যকের যোগফল r হয়, তবে প্রমাণ করো যে p স্কয়ার ইকুয়াল টু s বাই r হোল টু দি পাওয়ার n। তো এই টাইপের প্রবলেম সলভ করার জন্য আমরা প্রথমেই এই শ্রেণীর প্রথম পদ a ধরে নিলাম এবং সাধারণ অনুপাত r ধরে নিলাম। এখন আমরা জানি কোনো একটা গুণোত্তর প্রকৃতির যোগফলের সূত্রে r এর মান যদি 1 এর থেকে বড় হয় সাংখ্যমান, তাহলে সেই ক্ষেত্রে যোগফলের সূত্র একরকম এবং সাংখ্যমান মানে r এর সাংখ্যমান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে যোগফলের সূত্র আলাদা হয়। তাই এখানে আমার প্রথমেই বলে নেওয়া দরকার যে এখানে মড rটা 1 এর থেকে বড় না ছোট। তো আমি এখানে মড r 1 এর থেকে বড় চুজ করেছি। এখন দেখো, তাহলে s ইকুয়াল টু এর পদগুলির সমষ্টি, তো a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব, এভাবে n সংখ্যক যদি নেই তার যোগফলের সূত্র অনুযায়ী আমরা লিখব a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এটা আমরা জানি অলরেডি। এখন r ইকুয়াল টু কত? ক্যাপিটাল R। এখানে যে বলেছে যে অনন্যকগুলির সমষ্টি হচ্ছে ক্যাপিটাল R, তাহলে ক্যাপিটাল R ইকুয়াল টু প্রত্যেকটা পদের কিন্তু অনন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ এর জায়গায় হবে 1 বাই a, তার ar যে পদটা ছিল সেটা অনন্য করলে আসবে 1 বাই ar। এবং এইভাবে যদি আমরা যোগ করি তাহলে এখানে যে একটা সিকোয়েন্স তৈরি হলো, এখানে যে সিরিজটা তৈরি হয়েছে, খেয়াল করে দেখো এটাও একটা জিওমেট্রিক সিরিজ, যার ফার্স্ট টার্ম হচ্ছে 1 বাই a এবং প্রত্যেকটা টার্মে দেখো হিসাব করে 1 বাই r গুণ হয়েছে। তাহলে যদি 1 বাই r গুণ হয়ে যায় তাহলে যোগফলের সূত্র অনুযায়ী আমরা যোগফল নির্ণয় করতে পারবো। এখন মজার বিষয় এটা, আমি প্রথমে r বলেছিলাম, মানে মড r বলেছিলাম 1 এর থেকে বড়, তাহলে যখন এটা একটা জিওমেট্রিক সিরিজ যার সাধারণ অনুপাত হচ্ছে 1 বাই r, তাহলে এই সাধারণ অনুপাতটা 1 এর থেকে ছোট না বড় দেখতে হবে। এখন আমরা জানি যে মড r যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এটা ইমপ্লাইজ করবে 1 বাই মড r লেস দ্যান 1, অর্থাৎ যে সংখ্যাটা 1 এর থেকে বড় তার অনন্যক কিন্তু আবার 1 এর থেকে ছোট হয়ে যায়। মানে আমি সাংখ্যমানের কথা বলছি, যেমন 3 সংখ্যাটা 1 এর থেকে বড়, তাহলে 1 বাই 3 1 এর থেকে ছোট হয়ে যাচ্ছে। ঠিক একই রকম যে এটা যদি একটা জিওমেট্রিক সিরিজ হয় তাহলে এই সিরিজের ক্ষেত্রে যোগফলের সূত্রটা হবে প্রথম পদ 1 বাই a ইনটু ফর্মুলা অনুযায়ী যেহেতু 1 বাই r 1 এর থেকে ছোট, তাই ফর্মুলা অনুযায়ী হচ্ছে 1 মাইনাস 1 বাই r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 1 বাই r। এখন এটাকে একটু সরল করে নিতে হবে, তো এটা 1 বাই a 1 মাইনাস 1 বাই r টু দি পাওয়ার যে n ছিল সেটাকে আমি ভেঙে দিলাম 1 বাই শুধু r টু দি পাওয়ার n লিখলাম, কারণ 1 এর পাওয়ার n লেখা না লেখা একই। এবং এটাকে আমি সরল করে নিয়ে পেলাম উপরে 1 ইনটু r ইনটু এটাকে লসাগু করলে, অর্থাৎ হরের লসাগু করলে যে নিচে একটা r আসবে সেই rটা উপরে চলে যায়, সেটাকে আমি উপরে নিয়ে নিয়েছি। এবং উপরটাকে লসাগু করলে আমি উপরে পাবো r টু দি পাওয়ার n মাইনাস 1। এবং এটাকে লসাগু করার সময় যে নিচে r টু দি পাওয়ার n আসবে সেটাকে আমি নিচে নামিয়ে দিয়েছি। এবং এই হরের লসাগু করলে নিচে একটা r মাইনাস 1 থাকে, সেটাকেও আমি নিচে লিখেছি। অর্থাৎ সিম্পলিফাই করে আমি r এর ভ্যালু এরকম পাচ্ছি। এবার বলেছে পদগুলির গুণফল হচ্ছে p, তাহলে পদগুলির গুণফল যদি p হয় তাহলে p ইকুয়াল টু a ইনটু ar ইনটু ar স্কয়ার ইনটু ar কিউব, এই হবে n সংখ্যক হবে। এখন এটাকে সিম্পল করার জন্য আমি কি লিখেছি দেখো, এখানে মোট কতগুলো a আছে? টোটাল n সংখ্যক পদ গুণ হচ্ছে, আর n সংখ্যক পদে প্রত্যেকটাতে একটা করে a আছে, তার জন্য টোটাল n সংখ্যক a গুণ হবে, এবং যার জন্য এখানে আমি লিখেছি a টু দি পাওয়ার n। এখন r যে সাধারণ অনুপাত সেটা দ্বিতীয় পদে প্রথম শুরু হয় এবং তৃতীয় পদে হয় r স্কয়ার, চতুর্থ পদে থাকে r কিউব। অর্থাৎ এখানে যেহেতু r স্কয়ার r কিউব এইভাবে পদগুলো আছে, তাই আমি কি করলাম এদের সবগুলোরই তো নিধান r, তাহলে এগুলো আমি লিখছি r টু দি পাওয়ার, এখানকার পাওয়ার 1, এখানে 2, এখানে 3, এইভাবে পাওয়ার গুলো যোগ হবে।
এবং এখানে কতগুলো হবে খেয়াল করে দেখো, প্রথম পদে কিন্তু কোনো আর ছিল না, অর্থাৎ একটা পদে আর নেই, বাকি সবগুলো পদেই কিন্তু আর ছিল। তাই এখানে আর এর পর 1 থেকে শুরু হয়েছে এবং টোটাল পদ আছে n সংখ্যক, কিন্তু আর এর পাওয়ার যোগ করার সময় আমার n-1 সংখ্যক হবে। কারণ আবার বলছি আমি, কারণ এই প্রথম পদটাকে বাদ দিয়ে বাকি পদগুলোতে কিন্তু আর আছে, অর্থাৎ আর যুক্ত টোটাল পদ ছিল n-1টা। তাই যখন আর এর পাওয়ার গুলো হিসাব করব, আমি যোগ করব, তখন কিন্তু এখানে n-1 সংখ্যক নিতে হবে। এখন দেখি যে এর মানটা কত পাওয়া যায়। তাহলে প্রথমে ছিল a টু দি পাওয়ার n, এটা লিখে নিয়েছি। এখন r টু দি পাওয়ার 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত যোগ করতে হবে। তো আমরা জানি সূত্র যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র কি ছিল, n/2 ইনটু n+1। তাহলে এখন এখানে আছে n-1 সংখ্যক, তাহলে ফর্মুলা অনুযায়ী হবে n-1/2 ইনটু n-1 তার সঙ্গে +1। তো এখানে এই -1 এবং +1 ক্যান্সেল হয়ে গেলে থাকে হচ্ছে n ইনটু n-1/2। তো ওটাই আমি লিখেছি। এটা যেটা ছিল a টু দি পাওয়ার n, এখানে লিখে নিলাম, তারপরে r টু দি পাওয়ার n ইনটু n-1/2। এই হচ্ছে আমাদের s, r এবং p এর ভ্যালু। এখন এই s, r এবং p এর ভ্যালুগুলো যদি আমরা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইডে বসিয়ে দেই, তাহলে কিন্তু মান চলে আসবে। তো এখন এটা আমি মুছবো, মুছে বাকি ক্যালকুলেশনটা করব। সুতরাং s/r ইকুয়াল টু, আমি s এর মান উপরে বসালাম, r এর মান নিচে বসালাম, এবং এটাকে ক্যালকুলেশন করলে দেখো r টু দি পাওয়ার n-1 আর r টু দি পাওয়ার n-1 কেটে যাচ্ছে উপরে উপরে, এবং r-1 এই r-1 এর সঙ্গে কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকছে a, নিচে থাকছে 1/a, এবং এই r/r টু দি পাওয়ার n, এটাকে ক্যালকুলেশন করলে আমরা নিচে পেয়ে যাচ্ছি r টু দি পাওয়ার n-1। এখন এই পুরো পার্টটাই উপরে চলে গিয়ে হয়ে যাচ্ছে a স্কয়ার ইনটু r টু দি পাওয়ার n-1। তাহলে এটা হচ্ছে s/r এর ভ্যালু। আমার লাগবে হচ্ছে s/r টু দি পাওয়ার n, মানে যেটা প্রমাণ করতে বলেছে সেখানে। তাই আমি s/r কে n পাওয়ার করে দিলাম। তাহলে s/r এর পাওয়ার n মানে হচ্ছে a স্কয়ার ইনটু r টু দি পাওয়ার n-1 এর পাওয়ার n, যেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার 2n ইনটু r টু দি পাওয়ার এই n এর সঙ্গে এই উপরের পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে n ইনটু n-1। এটা হচ্ছে আমার s/r টু দি পাওয়ার n। এখন p স্কয়ার ইকুয়াল টু, আমরা যে p এর ভ্যালু পেয়েছিলাম সেটা ছিল এরকম a টু দি পাওয়ার n ইনটু r টু দি পাওয়ার n ইনটু n-1/2, তার স্কয়ার হয়ে যাবে। এই স্কয়ারটা অর্থাৎ 2 পাওয়ারগুলোর সঙ্গে গুণ হয়ে গিয়ে হয়ে যাবে a টু দি পাওয়ার 2n, এবং এই 2 এই পাওয়ারের সঙ্গে গুণ হলে এই 2 ক্যান্সেল হয়ে গিয়ে হয়ে যাবে r টু দি পাওয়ার n-1। এবং খেয়াল করে দেখো এই পুরো পার্টটাই কিন্তু আমাদের হচ্ছে s/r টু দি পাওয়ার n। দেখো s/r টু দি পাওয়ার n মানে ছিল a টু দি পাওয়ার 2n r টু দি পাওয়ার n ইনটু n-1, অর্থাৎ এটাকে লিখতে পারবো আমরা s/r টু দি পাওয়ার n। সুতরাং p স্কয়ার ইকুয়াল টু s/r টু দি পাওয়ার n, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রবলেমটির সলিউশন। এখন আমরা আরেকটি ইম্পর্টেন্ট প্রবলেমের সলিউশন দেখব। কোশ্চেন নাম্বার 3 এ বলেছে sn ইকুয়াল টু 1 প্লাস হাফ প্লাস 1/2 স্কয়ার প্লাস ডট ডট প্লাস 1/2 টু দি পাওয়ার n-1 হলে n এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো যাতে 2 - sn লেস দ্যান 1/100 হয়। তো ভিউয়ার্স, এই প্রবলেমটা সলিউশন দেখানোর আগে আমি বলতে চাচ্ছি যে একের যে সলিউশনটা আমি দেখালাম, একের আরো যে প্রবলেমগুলো আছে অর্থাৎ একের 2, একের 3, সেগুলোও কিন্তু খুব সিম্পল। তোমরা প্রথম পদ এবং সাধারণত ধরে নিয়ে যে রাশিমালাটা প্রমাণ করতে বলেছে তার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বসালেই সহজেই প্রমাণ চলে আসবে। তো চিন্তা করার কোনো বিষয় নেই। তো এখন আমরা দেখে নিচ্ছি যে এই 3 নাম্বার প্রবলেমটির সলিউশন কি হবে। এই 3 নাম্বার প্রবলেমটির সলিউশন মেথড এবং এর আগে অর্থাৎ 2 নাম্বার প্রবলেমটির সলিউশন কিন্তু একই রকম ভাবে হবে। তাই আমি এই জিনিসটা প্রমাণ দেখালাম, এটাকে কাজে লাগিয়ে তোমরা 2 নাম্বারের সলিউশন বের করতে পারবে। তো দেখো এখানে কত দেওয়া আছে। তো এখানে বলেছে আমাদের প্রমাণ করতে, আমাদের n এর মান নির্ণয় করতে বলেছে যখন 2 - sn লেস দ্যান 1/100। তো সর্বপ্রথম আমরা sn বের করে নিব। এখানে sn ইকুয়াল টু বলেছে 1 প্লাস হাফ প্লাস 1/2 স্কয়ার, এরকম। তাহলে এটা একটা জিপি বা জিওমেট্রিক সিরিজ,
যে জিওমেট্রিক সিরিজের ফার্স্ট টার্ম হচ্ছে 1 এবং কমন রেশিও বা সাধারণ অনুপাত হচ্ছে হাফ, তো হাফ হচ্ছে 1 এর থেকে ছোট, তাই আমরা এখানে সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব। তো 1 * 1 - half to the power n by 1 - half, যেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 - 1/2 to the power n by half। এটাকে সিম্পলিফাই করলে এই হাফটা উপরে 2 হয়ে যাচ্ছে এবং উপরে হয়ে যাচ্ছে 1 - half to the power n। এখন যদি আমি এই 2 গুণ করে দেই তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 মাইনাস 2 উপরে গুণ হয়ে গেলে অর্থাৎ উপরে 2 নিচে হয়ে যাবে 2 to the power n, অর্থাৎ আমরা সূচকের নিয়ম অনুযায়ী লিখতে পারবো 1/2 to the power n - 1। একটা 2 কমে গেল, কারণ আমরা জানি সূচকের ক্ষেত্রে যদি ভাগ থাকে এবং উপর নিচের যদি নিধানগুলো সেম থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়, ওই সূত্র অনুযায়ী এটা আসলো। এখন যেটা দেওয়া ছিল 2 - sn less than 1/100, তো 2 - sn এর ভ্যালু যেটা পেলাম সেটা এখানে বসিয়েছি আমি, লেস দ্যান 1/100 বলেছে সেটা লিখলাম। তাহলে এটা ইমপ্লাইজ করছে এই 2 থেকে 2 বিয়োগ হয়ে, দেখো আমি যদি বিয়োগ করি তাহলে এই ব্র্যাকেটটা উঠে যাবে এবং এখানে একটা প্লাস চিহ্ন চলে আসবে এবং এই 2 ক্যান্সেল হয়ে যাবে এবং ফাইনালি পড়ে থাকবে 1/2 to the power n - 1 less than 1/100। এটাকে যদি আমি উল্টে দেই তাহলে এই লেস দ্যান চিহ্নটা হয়ে যাচ্ছে গ্রেটার দ্যান এবং তখন পাবো আমরা 2 to the power n - 1 গ্রেটার দ্যান 100। তো ভিউয়ার্স, এরকম অসমীকরণ আমরা কিভাবে সলভ করব? এখানে দেখা যাচ্ছে যে 2 to the power n - 1 গ্রেটার দ্যান 100, তো আমাকে n এর ক্ষুদ্রতম মান বের করতে বলেছে। তো আমরা জানি যে 2 to the power 6 মানে হচ্ছে 64, তো এই 100 ভ্যালুটা 64 এর থেকে তো বেশি। 100 ভ্যালুটা যেহেতু 64 এর থেকে বেশি তাই এইভাবে লিখতে পারি আমি, এবং এখান থেকে আমি বলতে পারি যে এটা 2 to the power 6 এর থেকে বেশি। এবং এই লাইনটি দেখো আমি পরের স্টেপে লিখেছি, অর্থাৎ 2 to the power n - 1 গ্রেটার দ্যান 2 to the power 6, কারণ আমাকে তো 2 এর পাওয়ারে আনতে হবে, তাই আমি 2 to the power অর্থাৎ এরকম 64টা নিয়ে এসেছি। তো এখান থেকে আমরা বলতে পারবো তাহলে n - 1টা গ্রেটার দ্যান হবে 6, তাহলে n - 1 = 7 আমাকে চুজ করতে হবে, কারণ n এখানে অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে n - 1 = 7 হয়ে গেলে n = চলে আসলো আমার 8। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমটির অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে প্রবলেমটির সলিউশন করলাম। এখন আমরা আরেকটি ইম্পর্টেন্ট প্রবলেমের সলিউশন দেখব। কোশ্চেন নাম্বার 4 এ বলেছে u1 u2 u3 ... গুণোত্তর প্রগতিতে আছে যার সাধারণ অনুপাত k। তাহলে u1 u2 u2 u3 un * un+1 এর মান k এবং u1 এর মাধ্যমে প্রকাশ করো। তো ভিউয়ার্স, খুবই সিম্পল ব্যাপার। u1 u2 u3 এভাবে যদি পরপর টার্মগুলো গুণোত্তর প্রগতিতে থাকে এবং যার সাধারণ অনুপাত k এটা বলে দেওয়া আছে, তাহলে এর মান বের করতে বলেছে। আমি খেয়াল করো, u1 হচ্ছে এখানকার আমার ফার্স্ট টার্ম, যেটাকে আমরা a হিসেবে লিখতাম। তাহলে u1 যদি ফার্স্ট টার্ম হয় তাহলে u1 u2 অর্থাৎ u1 * u2 কে আমরা লিখতে পারবো u1 * k। এটা কি করে হলো? কারণ সেকেন্ড টার্মের ফর্মুলা হচ্ছে, আমরা জানি যে tn = হয় a * r to the power n - 1। তো এই রুলস অনুযায়ী t2 বা দ্বিতীয় পদ হচ্ছে a * r হয়, তাই u2 এর জায়গায় প্রথম পদ হচ্ছে u1 অর্থাৎ u1 * k। k হচ্ছে এখানকার সাধারণ অনুপাত, অর্থাৎ এটা u2 কে আবার লিখলাম u1 * k এবং u3 হয়ে যাবে u1 k²। একইভাবে u3 হচ্ছে u1 k² এবং u4 হচ্ছে u1 k³ প্লাস ডট করে un অর্থাৎ n তম পদ কত হবে? প্রথম পদ * k to the power n - 1 এবং n+1 তম পদে আরেকটি k গুণ হয়ে যাবে, অর্থাৎ u1 * k to the power n। এখন আমরা এই প্রত্যেকটা টার্ম একটু হিসাব করে লিখি। দেখো, তাহলে এই দুটো টার্ম গুণ করলে আমি পাচ্ছি u1² * k। এই দুটো টার্ম গুণ করলে আমরা পাবো u1² * k³। একইভাবে এই দুটো টার্মকে গুণ করলে আমরা পাবো u1² * k to the power 5 এবং এইভাবে চলতে থাকলে আমরা n তম পদটা পাবো u1² * k to the power, এই দুটো পাওয়ার যোগ হবে অর্থাৎ n + n - 1 করলে হবে 2n - 1। এখন খেয়াল করে দেখো ভিউয়ার্স, এটাও একটা জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর শ্রেণী,
যার প্রথম পদ হচ্ছে u1 স্কয়ার ইনটু k, এবং এই প্রত্যেকটা টার্মে দেখো k স্কয়ার গুণ হয়েছে, অর্থাৎ এই সিরিজটার সাধারণ অনুপাত কিন্তু k স্কয়ার। তাহলে এর যোগফল কত হবে? এই যে প্রথম পদ অর্থাৎ ডিভাইডার টানলাম, যেহেতু সাধারণ অনুপাত k স্কয়ার তাই k স্কয়ার টু দি পাওয়ার n, কারণ এখানেও n সংখ্যক পদ আছে, u1 থেকে শুরু করে un টোটাল n সংখ্যক পদ আছে। তো দেখো তাহলে k স্কয়ার টু দি পাওয়ার n মাইনাস 1 বাই k স্কয়ার মাইনাস 1, তাহলে চলে আসলো আমাদের u1 স্কয়ার ইনটু k, উপরে হয়ে গেল k টু দি পাওয়ার 2n মাইনাস 1 এবং নিচে হয়ে গেল k স্কয়ার মাইনাস 1। তো ভিউয়ার্স, এটাই আমাদের এই প্রবলেমটার অ্যানসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা আরেকটি অন্য প্রবলেমের সলিউশন দেখব। কোশ্চেন নাম্বার 5 এ বলেছে নিচে প্রদত্ত শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, যেখানে বলে আছে x প্লাস 1/x হোল স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের হোল স্কয়ার প্লাস x কিউব প্লাস 1/x কিউবের হোল স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার প্লাস ডট ডট ডট। তো দেখো এইভাবে যে সিরিজটা দেওয়া আছে, এই সিরিজটা কিন্তু কোনো জিপি না। এটা দেখেও হয়তো ভয়ঙ্কর মনে হচ্ছে যে এইভাবে দেওয়া আছে। দেখো খুবই সিম্পল ব্যাপার, সবগুলো হোল স্কয়ারকে আমরা ভেঙে দিব। তো প্রথমটাকে যদি আমরা ভেঙে দেই, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারকে ভেঙে দিলে আমরা কি পাবো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মানে x স্কয়ার আসবে প্লাস 2ab করলে খেয়াল করে দেখো x আর 1/x কেটে গিয়ে শুধু 2 থাকবে, এই 2 থাকবে, অর্থাৎ x স্কয়ার প্লাস 2 প্লাস 1/x স্কয়ার। এটা হচ্ছে প্রথমটাকে ভেঙে পেলাম। একইভাবে দ্বিতীয়টাকে ভাঙলে পাবো x টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তৃতীয়টাকে ভাঙলে পাবো x টু দি পাওয়ার 6 প্লাস 2 প্লাস 1/x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট, এভাবেই n পর্যন্ত চলবে। এখন এই প্রত্যেকটা পদের যদি আমি প্রথমটা করে নেই, অর্থাৎ প্রথমটা হচ্ছে x স্কয়ার, তারপরটা x টু দি পাওয়ার 4, তারপরটা x টু দি পাওয়ার 6, এগুলোকে যদি আমি একসঙ্গে লিখি তাহলে এরকম একটা সিরিজ পাচ্ছি। এরপর সেকেন্ড টার্মগুলোকে যদি লিখি, অর্থাৎ 2 2 2, কতগুলো আছে? টোটাল n সংখ্যক এরকম টার্ম আছে, তাহলে টোটাল n সংখ্যক টুর যোগফল হয়ে যাবে 2n। আমি এটা একবারে লিখলাম। এরপর 1/x স্কয়ার, 1/x টু দি পাওয়ার 4, 1/x টু দি পাওয়ার 6, এই টার্মগুলোকে যোগ আকারে নিলাম একসাথে। তাহলে এটা একটা জিওমেট্রিক সিরিজ হচ্ছে। এই জিওমেট্রিক সিরিজের ফার্স্ট টার্ম হচ্ছে x স্কয়ার এবং এর কমন রেশিও বা সাধারণ অনুপাতও কিন্তু দেখো x স্কয়ার, অর্থাৎ x স্কয়ারের সঙ্গে x স্কয়ার গুণ হয়ে x টু দি পাওয়ার 4, তারপর যখন আরেকটা x স্কয়ার গুণ হয়েছে x টু দি পাওয়ার 6 হয়েছে। এইভাবেই এই গুণোত্তর শ্রেণী চলছে। তাহলে এই শ্রেণীর যোগফল কত হবে? তো ফর্মুলা অনুযায়ী প্রথম পদ অর্থাৎ x স্কয়ার ইনটু x স্কয়ার টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 প্লাস এখানে 2n টা 2n ই থাকলো। এখন মজার বিষয়, এই যে সিরিজটা আছে, যখন এটার যোগফল বের করব তখন অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, এখানে যখন আমি সূত্র করেছিলাম তখন এখানে কিন্তু বলা নেই যে x স্কয়ারটা 1 এর থেকে ছোট না বড়। যখন কোনো প্রবলেমের সলিউশন বের করব, আমরা যোগফল নির্ণয় করব, তখন যদি কিচ্ছু বলা না থাকে তাহলে ইন জেনারেলি তোমরা সেটাকে প্রথম সূত্রটা অর্থাৎ x এর ভ্যালু 1 এর থেকে বড় নিয়ে সূত্র অ্যাপ্লাই করতে পারো। তো তাই আমি এখানে x এর ভ্যালু 1 এর থেকে বড়, অর্থাৎ x স্কয়ারের ভ্যালু 1 এর থেকে বড় হবে এবং সেটা নিয়ে অর্থাৎ এর সাধারণ অনুপাতটাকে আমি 1 এর থেকে বড় ধরে নিয়ে ফর্মুলা দিয়েছিলাম। এবার যখনই আমি এর সাধারণ অনুপাতটাকে 1 এর থেকে বড় নিয়ে ফর্মুলা দিয়েছি, তার মানে এখানে x স্কয়ারটাকে আমি অবশ্যই x স্কয়ারটাকে আমি গ্রেটার দ্যান 1 নিয়েছিলাম, কারণ x স্কয়ার যদি গ্রেটার দ্যান 1 না হয় তাহলে তো এই সূত্র দেওয়া যাবে না। অর্থাৎ x স্কয়ার যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এখানে তো 1/x স্কয়ার হচ্ছে সাধারণ অনুপাত, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে 1/x স্কয়ারটা লেস দ্যান 1 হবে এবং তার জন্য সূত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানকার প্রথম পদ 1/x স্কয়ার লিখলাম, তারপর সূত্রটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 1/x স্কয়ার টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 1/x স্কয়ার। এখন এটাকে একটু সিম্পলিফাই করে দেখা যাক কত আসে। তো প্রথমটায় আমরা পাচ্ছি x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 প্লাস 2n যেরকম আছে তেমনই থাকলো। এই পয়েন্টটার ক্ষেত্রে উপরটাকে সরল করলে আমরা কি পাবো? এই জিনিসটা হচ্ছে 1/x টু দি পাওয়ার 2n, তাহলে এটাকে সরল করলে আমরা পাবো x টু দি পাওয়ার 2n মাইনাস 1 এবং নিচে নেমে যাবে x টু দি পাওয়ার 2n। এখন এই হিসেবটা করলে আমরা পাবো x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, যে x স্কয়ারের সঙ্গে এটা কেটে যাবে।
তাহলে থাকবে শুধু নিচে x স্কয়ার মাইনাস 1। এখন এটা আর এটা থেকে কমন কি যাচ্ছে, এই দুটো থেকে কমন হচ্ছে x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এই পুরো পার্টটা কমন নিয়ে নিলাম, নিলে এখানে থাকলো x স্কয়ার অর্থাৎ এই x স্কয়ার লিখলাম, আর এখানে থাকবে 1 বাই এটা অর্থাৎ 1 বাই x টু দি পাওয়ার 2n, এটা লেখা হয়ে গেল। আর সবশেষে আমি প্লাস 2n লিখে দিলাম। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে এই প্রবলেমটার অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা দেখানো হলো। এখন আমরা এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেমের সলিউশন দেখব। কোশ্চেন নাম্বার 9 এ বলেছে যদি দুটি সংখ্যা সমান্তরালের মধ্যক তাদের গুণোত্তরের মধ্যকের দ্বিগুণ হয় তবে প্রমাণ করো যে সংখ্যা দুটির অনুপাত হয় 2 প্লাস √3 2 মাইনাস √3। তো এই টাইপের প্রবলেম আমরা কিভাবে সলভ করব? তো আমরা প্রথমে ধরে নিলাম সংখ্যা দুটো a ও b, তাহলে তাদের সমান্তরালের মধ্যক হবে a প্লাস b বাই 2 এবং গুণোত্তরের মধ্যক হবে প্লাস মাইনাস √ab। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন a প্লাস b বাই 2 ইকুয়াল টু 2 ইনটু প্লাস মাইনাস √ab। এখন এই দুই দিয়ে পাশে গুণ করে দিলে আমি পাচ্ছি a প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 4√ab। দুটো পাশে হোল স্কয়ার করে দিলে আমি পাবো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 16ab। এটাকে ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 16ab। তো 16ab কে এই পাশে মাইনাস করে দিলে আমি পাবো a স্কয়ার মাইনাস 14ab প্লাস b স্কয়ার। তো আমাকে বলেছে সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করতে। তো সংখ্যা দুটির অনুপাত বলতে বোঝাচ্ছে a বাই b বা b বাই a। যাই হোক, আমি প্রথমে যেটাকে ধরেছি সেটাকেই আগে লিখবো। তো প্রথমে a ধরেছি, তাই আমি a বাই b নির্ণয় করব। তো a বাই b ক্যালকুলেশন করার জন্য আমি কি করলাম, এই পুরো যে a আর b এর দ্বিঘাত একটা রাশিমালা তাকে b স্কয়ার দিয়ে ভাগ করলাম। তো b স্কয়ার দিয়ে ভাগ করলে প্রথমে পাচ্ছি a বাই b এর হোল স্কয়ার মাইনাস 14 a বাই b এবং b স্কয়ার দিয়ে ভাগ করলে এখানে আসলো 1। তো ভিউয়ার্স, খেয়াল করে দেখো যে এই যে রাশিটা আসলো এটা কিন্তু a বাই b এর একটা দ্বিঘাত রাশিমালা, ঠিক আছে? তাহলে এটা যদি a বাই b এর একটা দ্বিঘাত রাশিমালা হয় তাহলে এখান থেকে আমি a বাই b এর মান বের করতে পারবো শ্রীধর আচার্যের সূত্র দিয়ে, এবং সেই সূত্রটা অ্যাপ্লাই করলে আমি পাচ্ছি a বাই b ইকুয়াল টু মাইনাস b, অর্থাৎ b হচ্ছে এখানে মাইনাস 14, এখানে প্লাস মাইনাস হওয়ার কথা, তো আমি অনলি প্লাস নিয়েছি। কেন? কারণ তোমরা এখানে মেনশন করে নোট লিখে দিবে, যেহেতু অনুপাত তাই আমরা শুধু ধনাত্মক মানটাই নিব, এখানে ঋণাত্মক মান নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আমি এখানে ঋণাত্মক নাম্বার নেইনি। তো শুধুমাত্র প্লাস চিহ্নটা এই কারণে নিয়েছি, এটা তোমরা লিখে দিবে। তো আমরা পাচ্ছি কত, মাইনাস মাইনাস আচ্ছা b হচ্ছে এখানে মাইনাস 14, তাই হয়ে গেল মাইনাস মাইনাস 14 প্লাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো ক্যালকুলেশন করলে আমার আসছে 14 প্লাস √14a স্কয়ার মানে 196 মাইনাস 4। তো 196 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 192 অর্থাৎ 192। তো 192 মানে হচ্ছে 3 ইনটু 64। তো আমাকে এখানে বর্গমূল করতে হবে, তাই বর্গমূল করার জন্য আমি একটা বর্গ সংখ্যা দেখছি। তো এখানে বর্গ সংখ্যা হচ্ছে 64 আর 3 কোনো বর্গ সংখ্যা নয়, তাই 192 কে যদি আমি 3 ইনটু 64 লিখতে পারি তাহলে তার রুট কত হবে, 8√3। তো এটার পরিবর্তে আমি এখানে লিখে দিলাম নিচের লাইনে 8√3 এবং এখানে 14 14ই আছে, 2 2ই আছে, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে আমি পাচ্ছি 7 প্লাস 4√3। তো ভিউয়ার্স, অনুপাত আসার কথা ছিল এটা, কিন্তু আমি পেলাম 7 প্লাস 4√3। তাহলে এই 7 প্লাস 4√3 এটা কি না সেটা আমরা কি করে বুঝবো? এই জন্য তোমাদের একটু রাফ ওয়ার্ক করতে হবে এখানে, বা এই কাজটা তোমরা আগেই করে নিতে পারো অঙ্ক শুরুতেই। তো দেখো, আমাকে প্রমাণ করতে বলেছে অনুপাতটা হবে 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। তো আমি এটা রাফে লিখে নিলাম 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3 এবং এটার হরের করণে নিরসন করলাম, করে দেখলাম আসলো 7 প্লাস 4√3। তো যখন তোমার পাশে খাতার পাশে এই ক্যালকুলেশনটা দেখানো থাকবে তখন আর কোনো সমস্যা নেই তোমার, তখন তুমি এটা ইকুয়াল টু এটা লিখতে পারবে। তাই আমি লাস্ট এই যে 7 প্লাস 4√3 পরের লাইনে এটা লিখে দিয়েছি, তো যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তো ভিউয়ার্স, আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতেও পেরেছো যে এই প্রমাণটা কিভাবে আমি করলাম। তো এখন আমরা আরেকটি প্রবলেমের সলিউশন দেখব। কোশ্চেন নাম্বার 11, যদি ABC একটি সমান্তর শ্রেণী এবং BCA একটি গুণোত্তর শ্রেণী গঠন করে তবে দেখাও যে 1/C 1/A 1/B একটি সমান্তর শ্রেণী গঠন করে। তো ভিউয়ার্স, এই টাইপের প্রবলেমে আমরা কি করব, ABC একটি সমান্তর শ্রেণী গঠন করে, সুতরাং এখান থেকে বলতে পারবো A প্লাস C ইকুয়াল টু 2B।
এবং বিসিএ গুণোত্তর শ্রেণী গঠন করে। সুতরাং এখান থেকে বলতে পারবো যে সি স্কোয়ার ইকুয়াল টু এবি, অর্থাৎ মাঝখানেরটা স্কোয়ার ইকুয়াল টু প্রথমটা আর শেষটা গুণফল। তো এই দুটো আমরা কোশ্চেন থেকে পেলাম। এখন আমাদের প্রমাণ করতে বলেছে 1/c 1/a 1/b সমান্তর শ্রেণী গঠন করে। তো আমরা জানি তিনটা নাম্বার সমান্তর শ্রেণী গঠন করলে প্রথমটা আর শেষটার যোগফল মাঝখানেরটার দ্বিগুণ দেখাতে হবে। এখন আমরা তাই এই 1/c প্লাস 1/b করব। তো এখন 1/c প্লাস 1/b এই দুটোকে আমি প্রথমে লসাগু করে নিলাম, উপরে চলে আসলো b প্লাস c। এবং এখন যেহেতু আমার একটা টার্ম হচ্ছে, মানে আমার একটা শর্ত c স্কয়ার ইকুয়াল টু ab এসেছে, তাই এখানে c স্কয়ার আনার জন্য আমি এর উপর নিচে c দিয়ে গুণ করে দিলাম। তো গুণ করার ফলে আমি উপরে পেলাম bc প্লাস c স্কয়ার এবং নিচে পেলাম bc স্কয়ার। তো ভিউয়ার্স এখন দেখো c স্কয়ারের ভ্যালু ab যেটা আমি 2 নং থেকে পেয়েছি সেটা আমি এখানে বসিয়ে দিলাম এবং ঠিক একই রকম নিচেও c স্কয়ারের ভ্যালু ab বসিয়ে দিলাম। এখন bc প্লাস ab থেকে যদি আমি b কমন নেই তাহলে উপরে পাচ্ছি c প্লাস a এবং নিচে হয়ে যাচ্ছে আমার ab স্কয়ার। আবার দেখো c প্লাস a এটা আবার আমরা 1 নং যেটা পেয়েছি আমরা 1 নাম্বার দিয়েছি যেটাতে সেখানে আছে। তো c প্লাস a বাই a প্লাস c ইকুয়াল টু 2b, এই জন্যই c প্লাস এর জায়গায় এবার আমরা 2b বসিয়ে দিলাম আর নিচে ab স্কয়ার ছিল ab স্কয়ারই থাকবে। তাহলে উপরে পাচ্ছি আমরা 2b স্কয়ার। তো এটা যদি আমরা কাটাকুটি করি একটা b এর সঙ্গে স্কয়ার কেটে গেল আর একটা b কেটে গেল, অর্থাৎ উপরে থাকলো 2 নিচে থাকলো a, অর্থাৎ 2 ইনটু 1/a। তো তোমরা খেয়াল করে দেখো এই যে মিডল টার্ম 1/a তার দ্বিগুণ এসেছে। তাহলে আমরা এখন বলতে পারবো সুতরাং 1/c 1/a 1/b সমান্তর প্রগতিতে আছে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি সিরিজ। তো ভিউয়ার্স কোশ্চেন নাম্বার 14 এ বলেছে নিম্নলিখিত শ্রেণীগুলির প্রত্যেকটির n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তো এখানে প্রবলেমগুলো তোমরা খেয়াল করো, এই প্রবলেমগুলো এই বইয়ের অন্যান্য প্রবলেমগুলোর থেকে একটু আলাদা। তো এখানে প্রথমে যে প্রবলেমটা দেওয়া আছে 1 নম্বর সেটা হচ্ছে 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস এইভাবে চলবে। দ্বিতীয় প্রবলেমটি হচ্ছে দশমিক দিয়ে, তৃতীয় প্রবলেমটি আবার একটু আলাদা, চতুর্থ প্রবলেমটি আবার সেই 1 নম্বর প্রবলেমটির মতো এবং পঞ্চম প্রবলেমটিও দশমিক দিয়ে। তো আমি এখানে দশমিক ছাড়া এবং দশমিক দেওয়া দুরকম প্রবলেমই সলিউশন করে দেখাবো। তো দেখো এই টাইপের প্রবলেম কিভাবে সলভ করতে হয়। এই প্রবলেমগুলি এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমগুলির মধ্যে পড়ে। তো প্রথমেই আমি এখানকার 4 নাম্বার প্রবলেমটির সলিউশন দেখাবো, কারণ 4 নাম্বারটি মানে তোমরা শিখে গেলে 1 নাম্বারটি খুব সহজেই করতে পারবে। তো এই জন্য আমরা কি নিচ্ছি দেখো যে 2 প্লাস 2 2 এরকম করে যখন কোনো সিরিজ দেওয়া থাকবে তখন সর্বপ্রথম তোমাদের মনে রাখতে হবে সবগুলোকে 1 বানাতে হবে। অর্থাৎ কি করে আমরা 1 বানাবো, এই পুরোটার থেকে যদি আমি 2 কমন নিয়ে নেই তাহলে 2 বাইরে থাকলো, বাকি ভিতরটা দেখো সব এরকম হয়ে গেল। অর্থাৎ এই প্রবলেমটা কিন্তু এখন কমপ্লিটলি তোমার 1 নাম্বার যে প্রবলেমটা দেওয়া আছে সেটার মতো হয়ে গেল। তো আমি এখানে তোমাদের বলবো এরকম তোমাদের যে কোনো প্রবলেমই দেওয়া থাক না কেন, যদি 6 6 করেও থাকে, 6 দিয়েও থাকে, 7 দিয়ে থাকে বা 8 দিয়ে থাকে, যে কোনো নাম্বার দিয়েই থাক না কেন, তোমাদের ফার্স্ট কাজ হবে এই নাম্বারগুলোকে এরকম বানানো। অর্থাৎ প্রথমটা 1, তারপরে 11, তারপর 111, তারপর 1111 এরকম বানাবে। কারণ কি এই নাম্বারগুলো হচ্ছে এমন ভাবে আছে যে এগুলোকে আমরা বৃহত্তম সংখ্যা বানাতে পারবো, মানে ওই অঙ্কের বৃহত্তম সংখ্যা বানাতে পারবো। কিন্তু 2 2 থাকলে আমাদের অসুবিধা হবে, তাই আমরা প্রথমে 1 1 করে নিলাম কমন নিয়ে। এখন আমরা এই সবগুলোকে 9 দিয়ে গুণ করে দিব, যাতে প্রত্যেকটা স্থানে যে কটা করে অঙ্ক আছে সেই অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা আনতে পারি। তো এই জন্য আমি নিচে 9 নিয়ে পুরোটাকে 9 দিয়ে গুণ করে দিলাম। তাহলে প্রথমটা আসলো 9, তারপরে আসলো 99, তারপরে 999, তারপরে 99999। এইভাবে যদি আমরা আনতে পারি তাহলে কি সুবিধা দেখো, কোনো একটা অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরেই কিন্তু চলে আসতেছে 1 যোগ করলেই চলে আসছে পরের অঙ্কের অর্থাৎ 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এই ক্ষুদ্রতম সংখ্যাগুলো, যে কোনো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাগুলো তোমরা জানো যে সংখ্যাগুলো 10 এর কোনো গুণিতক হয়,
তাই আমরা চেষ্টা করব সেগুলোকে ওই 10-এর গণিতক থেকে মাইনাস করার, তাহলেই আমরা জিপি আনতে পারবো। কি হবে, 9 কে লেখা যাবে 10 - 1, 99 কে লেখা যাবে 100 - 1, 100 - 1, এবং 999 কে লেখা যাবে 1000 - 1। একইভাবে প্রত্যেকটা নাম্বারের থেকে -1 করলেই কিন্তু আমরা এখানে সিরিজ জিওমেট্রিক সিরিজ বানাতে পারবো। কি হবে দেখো, এখন এই প্রত্যেকটা এই ক্ষুদ্রতম সংখ্যাগুলোকে আমরা একসঙ্গে নেব, যেমন 10, 100, 1000, 10000। এগুলোকে যদি আমরা পরপর নেই n সংখ্যক পর্যন্ত এরকম একটা সিরিজ তৈরি হবে, এবং এই প্রত্যেকটা নাম্বারের থেকে 1 বিয়োগ হচ্ছে, তাহলে n সংখ্যক এরকম নাম্বার আছে 1 করে বিয়োগ হলে -n হয়ে যাচ্ছে। এখন এটা একটা জিওমেট্রিক সিরিজ যার ফার্স্ট টার্ম হচ্ছে 10 এবং এর কমন রেশিও বা সাধারণ অনুপাতও কিন্তু এখানে 10। তাহলে ফর্মুলা অনুযায়ী হচ্ছে 10 * 10 to the power n - 1 by 10 - 1 মাইনাস n এখানে থেকে গেল। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নেওয়া যাক, দেখি। তাহলে 10 * 10 to the power n - 1 বাই নিচে হয়ে গেল 9 মাইনাস n। এখন এই বাইরে যে 2/9 আছে সেটা দিয়ে আমরা ভিতরে গুণ করে দিব। তাহলে এই 2/9 দিয়ে ভিতরে গুণ করে দিলে আমি পাচ্ছি 2 * 10 অর্থাৎ 20 বাই 9 * 9 অর্থাৎ 81, এবং উপরে থাকলো 10 to the power n - 1, এবং এই 2/9 কিন্তু n এর সঙ্গে গুণ আছে, তাই -2n/9। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে আমার এই প্রবলেমটার অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এটাকে কাজে লাগিয়ে তোমরা এখানকার 1 নাম্বার যে প্রবলেমটা আছে সব 1 অলরেডি করে দেওয়া আছে, সেখানে তোমরা 9 নিয়ে প্রবলেমটাকে এভাবে সলভ করবে। এখন আমি দেখাবো একটা প্রবলেম যেখানে পয়েন্ট থাকবে। তো পয়েন্ট থাকলে আমরা এই টাইপের প্রবলেম কিভাবে সলভ করব। তো 14-এর 5 নম্বর প্রবলেমটি সলিউশন। যখন এরকম পয়েন্ট দেওয়া থাকবে তখনও ঠিক আগের মতো করে এগুলোকে 1 বানাতে হবে, অর্থাৎ এই নাম্বারগুলো থেকে আমি প্রথমে 6 কমন নিয়ে নিলাম, এবং প্রথমটা হয়ে গেল 0.1, তারপরে 0.11, 0.111, এভাবে n সংখ্যক। এবার আগের মতোই এটাকে 9 বানাতে হবে, তার জন্য আমি নিচে 9 নিয়ে নিলাম এবং এই সবগুলোকে 9 দিয়ে গুণ করে দিলাম। তো 9 দিয়ে গুণ করলে হচ্ছে 0.9, তারপর 0.99, তারপর 0.999। এবার আগের নাম্বারগুলোর ক্ষেত্রে কি ছিল, ওগুলো সব পূর্ণ সংখ্যা ছিল, এবং এই প্রত্যেকটা পূর্ণ সংখ্যা ছিল ওই অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাই সেক্ষেত্রে কি করেছিলাম, যে যদি 99 ছিল তাহলে আমরা 100 - 1 লিখতাম, যদি 999 ছিল তাহলে সেটাকে আমরা 1000 - 1 লিখতাম। কিন্তু এবার এগুলো হচ্ছে সব ভগ্নাংশ, এবং মজার বিষয় এর সঙ্গে যদি ওই ঘরের মধ্যে আরেকটা নাম্বার যোগ করে দিলেই কিন্তু আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। যাই হোক, তো 0.9 কে আমরা লিখতে পারি 1 - 0.1। একইভাবে 0.99 থেকে লিখতে পারবো 1 - 0.01, তারপরটা হয়ে যাচ্ছে 1 - 0.001। তো এইভাবে যদি পরপর নাম্বারগুলো আসে তাহলে ঠিক তার পরের লাইনে আমরা যেটা লিখতে পারবো। তো এখানে 1 1 1 সবগুলো n সংখ্যক এরকম 1 যোগ হয়ে চলে আসবে আমার n, এবং এর পরের এই যে মাইনাস গুলো আছে সেই মাইনাস কমন নিলে আমরা পাবো 0.1 প্লাস 0.01 প্লাস 0.001 প্লাস ডট ডট n সংখ্যক। এখন এখানে বাঁদিকে একটা ক্যালকুলেশন আমি করেছি বলিনি। তো 6/9 কে কিন্তু লেখা যায় 2/3, এখানে আমি কাটাকুটি করে নিয়েছি, অর্থাৎ এখানে 2 হয় এখানে 3 হয়, তাই সামনে আমি এগুলোকে 2/3 করে লিখেছি। তো এই লাইনের পর যে লাইনটা পাচ্ছি আমরা তা হচ্ছে 2/3, এখানে কমন n এবং এটার যোগফল। তো এখানে প্রথম পদ হচ্ছে 0.1 এবং এর সাধারণ অনুপাতটাও খেয়াল করে দেখো 0.1, কারণ 0.1 কে 0.1 দিয়ে গুণ করলে হচ্ছে 0.01, তারপর আরেকবার 0.1 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 0.001। তাই এখানে যোগফলের সূত্র অনুযায়ী ফার্স্ট টার্ম ইনটু ডিভাইডার নিলাম 1 - 0.1 টু দি পাওয়ার n, কারণ এখানে n সংখ্যক আছে, বাই 1 - 0.1। তাহলে বাকিগুলো 2/3 কমন n মাইনাস 0.1 বাই 0. নিচে ক্যালকুলেশন করে 0.9 হয়ে যাচ্ছে, এবং উপরটাকে আমি এভাবে লিখলাম 1 মাইনাস 0.1 মানে হচ্ছে 1/10। তা আমি এটাকে লিখতে পারি 1/10 টু দি পাওয়ার n, কারণ 1/10 হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে 1/10 টু দি পাওয়ার n। পরের লাইন ইকুয়াল টু 2/3 বাইরে ছিল সেটা 2/3 লিখেছি, n ছিল n লিখেছি, 0.1 আর 0.9 এক ঘর দশমিক আমি তুলে দিলাম, তাহলে নিচে থাকছে 9, অর্থাৎ 1/9 লিখে বাকিটা ব্র্যাকেট দিয়ে আমি লিখে দিলাম 1 - 1/10 টু দি পাওয়ার n।
তো এটাই হচ্ছে এই প্রবলেমটার অ্যান্সার। এটাকে তোমরা চাইলে আর একটা লাইন ক্যালকুলেশন করতে পারো, না করলেও চলবে, এইভাবে রাখলে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই প্রবলেমগুলো কিভাবে সলভ হয়। আমি দুটো টাইপই এখানে দেখিয়ে দিলাম, এখানকার সবগুলো প্রবলেম তোমরা সলভ করবে। এখন আমরা এর আরেকটি প্রবলেম এখান থেকে দেখব। কোশ্চেন নাম্বার 17 বলেছে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, যেখানে 1 এবং 2 দুটো প্রবলেম আছে। আমি 1 নাম্বারটা করাবো, 2 নাম্বারটা তোমরা নিজেরাই করবে। তো দেখো এই টাইপের প্রবলেম সাধারণত খুব একটা বেশি পরীক্ষায় আসে না, তো তবে প্রবলেমটির জন্য রেডি থাকা উচিত, যদি কখনো দিয়ে দেয় তাহলে যেন তোমরা করতে পারো। তো দেখো এই টাইপের প্রবলেম তোমরা চিনবে কি করে, সাধারণ প্রবলেমের থেকে একটু আলাদা কেন। এই টাইপের সিরিজগুলোতে তোমরা খেয়াল করে দেখো যে এখানকার সিরিজের প্রত্যেকটা পদ কিন্তু এপির এবং জিপির উভয় পদ দিয়ে তৈরি। কারণ এখানে খেয়াল করে দেখো প্রথমটার ক্ষেত্রে 1 3 5 উপরে আছে, যেটা একটা এপি গঠন করে, এবং নিচে এবং বাকি টার্মগুলো দেখো প্রথমটা হাফ, তারপর একটা হাফের স্কয়ার, তারপর একটা হাফের কিউব, অর্থাৎ এটা একটা জিপি গঠন করে। আবার 2 নম্বর প্রবলেমটা খেয়াল করে দেখো 1, তারপরে 3 ইন্টু 4, তারপরে 5 ইন্টু 4 স্কয়ার, তারপর 7 ইন্টু 4 কিউব। তো এখানে খেয়াল করে দেখো 1 3 5 এগুলো কিন্তু একটা 1 3 5 7 এগুলো এপির টার্ম। আবার 4 টু দি পাওয়ার 0 মানে 1, তারপরে হচ্ছে 4, তারপর 4 স্কয়ার, তারপরে 4 কিউব, এগুলো হচ্ছে জিপির টার্ম। যখন কোনো সিরিজ এই এপি আর জিপি টার্ম একসঙ্গে দিয়ে গঠন হবে, তখনই তোমরা বুঝতে পারবে যে এই প্রবলেমটা এইভাবে সলভ করতে হবে, অর্থাৎ চিনতে পারবে যে এগুলো এই টাইপের প্রবলেম। তো এই টাইপের প্রবলেম কিভাবে সলভ করতে হয়, তো দেখো প্রথমেই আমরা যে সিরিজটা দেওয়া থাকবে সেটা ইকুয়াল টু এস বা এস এন ধরে নিব। তো আমি এখানে ধরে নিয়েছি এটা এস, এটা একটা সিরিজ। এখন এই সিরিজকে মনে রাখবে অলওয়েজ এরকম সিরিজ দেওয়ার পর যে জিপিটা এখানে দেখা যাচ্ছে, মানে আমি বলেছিলাম প্রত্যেকটা টার্ম এখানে সমান্তর এবং গুণোত্তর দুটো দিয়েই তৈরি আছে। তো এখানে যদি একটা গুণোত্তর প্রগতি তোমরা দেখো, তাহলে এই গুণোত্তর প্রগতির ক্ষেত্রে এখানে কি হাফ বারবার গুণ হচ্ছে, অর্থাৎ এই জন্য প্রথম এজ লেখার পর পরে আরেকবার এজ লিখতে হবে, এবং সেই এজ কে তোমাকে ওই আর দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ সাধারণ অনুপাত দিয়ে গুণ করে নিতে হবে। তো এখানে এজ লিখে আমি একটা সিরিজ পেয়েছি যেটা দেওয়া ছিল, তারপর যখন হাফ দিয়ে গুণ করলাম তখন এই প্রত্যেকটা হাফের যে পাওয়ার গুলো ছিল সেগুলো এক করে বেড়ে যাবে, এবং তার জন্য আমি প্রত্যেকটা টার্মকে এক ঘর সরিয়ে ডান দিকে লিখবো। তো এর আগে এপিতে আমরা এরকম প্রবলেম সলভ করেছিলাম, এবং সেই ক্ষেত্রে কি করতাম, এস থেকে এস বিয়োগ করতাম। জিপিতেও এরকম প্রবলেম করেছিলাম, যখন বলেছিলাম যে শুধুমাত্র ডিফারেন্স গুলো জিপিতে থাকবে, বাট এখানে কিন্তু ডিফারেন্সও তোমরা জিপিতে পাবে না। তো এই টাইপের প্রবলেম চেনার একটাই উপায়, যেটা বললাম প্রত্যেকটা টার্ম খেয়াল করে দেখো এখানে একটা এপি এবং জিপির মিশ্রণ আছে। তো সেক্ষেত্রে কি করবে, আমি আবার বলছি, প্রথমে এস ধরে নেবে, তারপর এই এস কে যে জিপিটা এখানে চোখে পড়ছে সেই জিপির আর দিয়ে গুণ করে নেবে, অর্থাৎ এখানে হাফ ছিল, হাফ দিয়ে আমি গুণ করে নিলাম, এবং প্রত্যেকটা টার্মকে এক ঘর সরিয়ে লিখলাম। তাহলে হাফের সঙ্গে হাফ গুণ করলে হচ্ছে হাফের স্কয়ার, যেটাকে আমি এই জায়গায় না লিখে এক ঘর ডান দিকে সরিয়ে লিখলাম এখানে, কারণ উপরেরটা খেয়াল করে দেখো এখানেও কিন্তু এই হাফের স্কয়ার আছে, এবং এখানেও ঠিক একই হাফের স্কয়ার আসলো। এরপরে হাফ দিয়ে গুণ করার জন্য এই টার্মটা হয়ে যাচ্ছে 3 বাই হাফের কিউব, তারপর টার্মটা হয়ে যাবে 5 বাই হাফের 4, এবং এইভাবে চলতে থাকলে এই লাস্ট টার্মটি হয়ে যাবে 12 - 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখন আমরা কি করব, এখন ঠিক আগের মতো উপর থেকে নিচেরটা বিয়োগ করব। তো উপর থেকে নিচেরটা বিয়োগ করলে আমরা পাচ্ছি উপরে s ছিল, নিচে হাফ s, অর্থাৎ 1 - হাফ ইনটু s, মানে বিয়োগ করলে যদি আমি s কমন নেই তাহলে যেটা হবে সেটা হচ্ছে 1 - হাফ ইনটু s, এবং এখানে হাফ প্লাস, এবং এই দুটোর ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে 3 হাফের স্কয়ার, এখানে 1 হাফের স্কয়ার, তার মানে 3 - 1 ইকুয়াল টু 2 হাফের স্কয়ার। এবার এখানে 5 হাফের কিউব, এখানে আছে 3 হাফের কিউব, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে 5 - 3 মানে 2 হাফের কিউব। কেন এরকম 2 বারবার সমান আসছে, এটা সমান আসার পিছনে কারণ কিন্তু সেই এপি, ওই যে বলেছিলাম এপিতে আছে এখানে, তো এই জন্যই এপিতে থাকার জন্য ডিফারেন্স গুলো সেম আসছে। তাহলে এইভাবেই চলতে থাকবে, প্রত্যেকটার মধ্যে একটা 2 মাল্টিপ্লাই হবে, এবং সবশেষে এই যে টার্মটা এই পর্যন্ত n সংখ্যক পদ ছিল, এবং এর এই যে এক্সট্রা পদটা এটা মাইনাস হয়ে শেষে থাকলো। এখন খেয়াল করে দেখো
এই প্রত্যেকটা এখান থেকে যে টার্মগুলো পাচ্ছি আমরা সেগুলো 2 ইন্টু হাফের স্কোয়ার 2 ইন্টু হাফের কিউব এভাবে পাবো, কিন্তু এই ফার্স্ট টার্মটা কিন্তু কোনো পুরোটার সঙ্গে কোনো সিরিজে পড়ছে না। খেয়াল করে দেখো, এই সিরিজে থাকতে গেলে এখানে থাকতে হতো 2 ইন্টু হাফ অর্থাৎ 1 আসতে হতো, কারণ এটা যদি 2 ইন্টু হাফের স্কোয়ার হয়, এটা যদি 2 ইন্টু হাফের কিউব হয়, তাহলে উল্টো দিক থেকে আসলে 2 ইন্টু হাফের কিউব 2 ইন্টু হাফের স্কোয়ার 2 ইন্টু হাফ থাকা দরকার ছিল। তো এই যে টার্মটা এটা কিন্তু সিরিজের বাইরের টার্ম। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল n সংখ্যক পদ আছে। তো এটাকে বাদ দিলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমি ধরি তাহলে কিন্তু একটা পদ কমে যায়, অর্থাৎ n-1 সংখ্যক পদ হয়। তাই এই হাফকে লেখার পর বাকি এখান থেকে শুরু করে এই পর্যন্ত পদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে তোমরা একটা পদ কম নেবে, অর্থাৎ n-1 সংখ্যক পদ নেবে। তাহলে এখন এখানে যে সিরিজটা দেখা যাচ্ছে তার প্রথম পদ হচ্ছে 2 ইন্টু হাফের স্কোয়ার, এটা প্রথম পদ, তার সঙ্গে গুণ ফর্মুলা অনুযায়ী 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n-1। কেন n-1? কারণ একটা পদ কম আছে, বাই 1 মাইনাস হাফ। এটা হচ্ছে যোগফলের সূত্রে অ্যাপ্লাই করা হয়ে গেল। এই যে তারপরে একটা মাইনাস এটা ছিল, এখন এটাকে আমি এখানে মাইনাস লিখে দিলাম। এখন এটাকে একটু সরল করতে হবে, তাহলে এটাকে সরল করতে গেলে এখানে হাফ ছিল হাফ লিখলাম, প্লাস ছিল প্লাস দিলাম। এবার 2 ইন্টু হাফ স্কোয়ার ক্যালকুলেশন করলে পাবো আমরা অনলি হাফ ইন্টু বাকি উপরেরটা হয়ে গেল, ব্র্যাকেট দিয়ে দিয়েছি দেখো আমি 1 মাইনাস এই 1/2 টু দি পাওয়ার n-1, অর্থাৎ হাফ টু দি পাওয়ার n-1 কে লিখলাম আমি 1/2 টু দি পাওয়ার n-1, কি ঠিক আছে, বাই 1 মাইনাস হাফের জায়গায় আমি লিখে দিলাম এখানে হাফ, এটাও ঠিক আছে। তো এই পর্যন্ত ক্যালকুলেশন আমাদের হয়ে গেল, বাকি মাইনাস যা ছিল তাই লিখলাম। তো এরপর আমি ক্যালকুলেশনটা এই পাশে করেছি, একটু খেয়াল করে দেখো। তো এখানে দেখো এই যে হাফ আর এই যে হাফ, এই হাফ আর হাফ কিন্তু কেটে যাবে, তাহলে থাকবে কি এখানে হাফ, এই যে হাফ তারপর প্লাস, ঠিক আছে। আর এখানে এটা কেটে গেলে নিচে তো আর কিছু নেই, তাহলে এখানে থাকবে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n-1। এটা এই ক্যালকুলেশনটা হয়ে গেল 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n-1, আর সামনে হাফ ছিল তাই হাফ এখানেই আছে, এবং সবশেষে এই মাইনাসটা যেটা ছিল সেটাও কিন্তু আগের মতোই আছে। তাহলে যে লাইনটা আমাদের আসলো সেটা হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো s বাই, মানে এখানে 1 মাইনাস হাফ মানে হচ্ছে হাফ, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো s/2, অর্থাৎ s/2 ইকুয়াল টু, খেয়াল করে দেখো s/2 ইকুয়াল টু লাস্ট আমাদের যে লাইনটা এসেছিল সেটা হচ্ছে এটা। তো এখন হাফ প্লাস 1 মানে হচ্ছে 3/2, তারপর মাইনাস আছে 1/2 টু দি পাওয়ার n-1। তো আমি একটা কাজ করলাম, আমার পরেরটার মধ্যে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, তো এই দুটোকে সেম করলে আমার সরল করতে সুবিধা হবে, তাই আমি উপর নিচে 2 স্কয়ার দিয়ে গুণ করলাম। তাহলে উপরে 2 স্কয়ার দিয়ে গুণ করলে উপরে হয়ে যাবে 4, এবং নিচে যখন আমি 2 স্কয়ার দিয়ে গুণ করব তখন 2 এর পাওয়ার আরো 2 বেড়ে যাবে, তাহলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এবং সবশেষে যেটা ছিল আমি সেটাই লিখেছি। তাহলে এবার কত আসলো দেখো 3/2, এবং এই দুটোর যেহেতু হর সেম এবং দুটোর মাইনাস আছে, আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম এবং হর সেমই থাকলো উপরে, তাহলে এই দুটো যোগ হয়ে গেল, অর্থাৎ 4 প্লাস 2n-1 হয়ে গেল। ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখো, এটা কিন্তু সহজ ক্যালকুলেশন না, তো ভুল হতে পারে তোমাদের, তাই একটু মনোযোগ করে দেখো। তো এখানে লাস্ট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 3/2 মাইনাস 4 প্লাস 2n-1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখন আমি উপর থেকে 2 লাইন মুছে দিয়ে বাকি সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। তো খেয়াল করো, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, s/2 ইকুয়াল টু 3/2 মাইনাস উপরে হয়ে গেল 2n প্লাস 3 এবং নিচে হয়ে গেল 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো আমার বের করতে হবে যোগফল, অর্থাৎ s বের করতে হবে, তাই আমি এই দুটার উপরে গুণ করে দিব। তাহলে s ইকুয়াল টু 2 গুণ করে দিলে হয়ে যাচ্ছে 3 মাইনাস এই 2 যখন গুণ হবে তখন এখানে আমি এক লাইন লিখেই দিচ্ছি, তো সুতরাং
s ইকুয়াল টু, আমরা উত্তরে চলে এসেছি, 3 মাইনাস এই 2 এখানকার একটা পাওয়ার খেয়ে নেবে, অর্থাৎ নিচে হয়ে যাবে 2 টু দি পাওয়ার n এবং উপরে থাকবে 2n প্লাস 3। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার এই প্রবলেমটির অ্যান্সার, 3 মাইনাস 2n প্লাস 3 বাই 2 টু দি পাওয়ার n। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই টাইপের প্রবলেমগুলো কিভাবে চিনবে এবং তার সলিউশনটা কি হবে। তো এই চ্যাপ্টারে অর্থাৎ দীর্ঘ উত্তরধর্মী থেকে খুব বেশি প্রবলেম সলভ করতে হবে না। আমি এর আগে যে সিরিজগুলো দেখিয়েছিলাম অর্থাৎ 14 যে সিরিজগুলো দেখিয়েছিলাম তোরা ওই পর্যন্তই সলভ করবে এবং শেষে এখানে 17 যে দুটো প্রবলেমের কথা বলেছি তাদের মধ্যে আমি একটা দেখিয়ে দিলাম আর একটা আছে সেটা করবে এবং বাকি আর কোনো প্রবলেম করতে হবে না। অর্থাৎ দীর্ঘ উত্তরধর্মী 14 পর্যন্ত সমস্ত প্রবলেম করে এখানে 17 এই টাইপের দুটো প্রবলেম সলভ করে নেবে আর এখানে বাকি প্রবলেম না করলেও চলবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অসীম গুণোত্তর শ্রেণীর চ্যাপ্টারটি নিয়ে।